তো পঞ্চম অধ্যায়ে একটা টার্ম ছিল আমাদের এক্সপ্রেশন নোটেশন। এক্সপ্রেশন নোটেশন গুলো কি কি? আমাদের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো থাকে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো কি? যেমন ধরো তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস সি, এরকম যে ম্যাথমেটিক্যাল বা তোমার অ্যালজাব্রিক যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলোকে আমরা এক্সপ্রেশনে বলা হয়। এটা তিন ভাবে করা যায়। এই ভাগগুলো আমাদের জেনারেল লাইফে না লাগলেও, ম্যাথমেটিক্সে না লাগলেও কম্পিউটার সায়েন্সে খুব লাগে। তো তিন ভাগে কি? একটা হচ্ছে ইনফিক্স নোটেশন, একটা হচ্ছে প্রিফিক্স নোটেশন, আর একটা হচ্ছে পোস্টফিক্স নোটেশন। কোয়েশ্চেন হচ্ছে তিনটা জিনিস কি? ইনফিক্স নোটেশনটা হচ্ছে আমরা যেভাবে লিখি নর্মালি সচরাচর, সেটা হচ্ছে ইনফিক্স। ইনফিক্স নোটেশন এক্স প্লাস ওয়াই মাইনাস সি, এটা একটা ইনফিক্স নোটেশন। ঠিক আছে? ধরো এখানে দশ এ প্লাস বি, এ প্লাস বি, অর্থাৎ এর সাথে আমি বি এই দুটো জিনিস যোগ করবো, এটাকে বলা ইনফিক্স নোটেশন। আর প্রিফিক্সে যদি আমি এটা লিখতে চাই, তাহলে বিষয়টা অনেকটা এরকম হবে। সেখানে হচ্ছে তোমার অপারেটরটা আগে আসবে। অপারেটর কি? প্লাসটা হচ্ছে একটা অপারেটর, এটাকে আমরা অপারেটর পড়ছিলাম, ক্লাসের ভিডিওটা দেখলেই মনে পড়বে আশা করি। আর এই দুটো হচ্ছে অপারেন্ড। অপারেটর কি করে? অপারেন্ড দুইটাকে অপারেট করে। এই যে অপারেন্ড এ এবং অপারেন্ড বি, এই প্লাস অপারেটরটা কি করে? এই দুটাকে যোগ করে দেয়। তাহলে ইনফিক্সে কি হয়? ইনফিক্সে হচ্ছে নরমালি থাকে, এন্ড প্রিফিক্সে যেটা হবে সেখানে অপারেটরটা আগে আসবে এবং অপারেন্ড দুইটা পরে আসবে। এখন কথা হচ্ছে, আমরা যখন সি প্রোগ্রামে এগুলো লিখবো, তখন কম্পাইলার এগুলো কিভাবে বুঝবে? এর আগে তোমাদেরকে আমি এটা দেখাইছিলাম যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন কোড করছি, যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এরকম একটা আমরা নোটেশন ছিল যে আয়ের ভ্যালু করে বাড়াইতে হয়। তো এটাকে আমরা তোমার পোস্টফিক্স নোটেশনে লিখছিলাম যে আই প্লাস প্লাস সংক্ষেপে। সেইটাই এখন আমরা ব্যাখ্যা করতেছি, যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান কে কিভাবে আই প্লাস প্লাস করা যায়। বুঝতে পারছি জিনিসটা কি? খুব বেশি, হ্যাঁ খুব বুঝেছি। বেশি যে বুঝতে পারবো না সেটা আমিও বুঝতেছি, কারণ পড়া হয়নি, না পড়লে আসলে বুঝতে পারবো না। ঠিক আছে, তো একটু দেখি আমরা। তাহলে এই যে আই প্লাস প্লাস জিনিসটা আমরা লিখেছিলাম, এটা ছিল আমাদের পোস্ট ফিক্স নোটেশন। এটাকে যদি আমি প্রিফিক্স আকারে লিখতে চাই, প্রিফিক্সে কি বলছিলাম? প্লাসটা আগে আসবে, মানে অপারেটরটা আগে আসবে, তাহলে প্লাস প্লাস আই। আর এটা হচ্ছে পোস্ট ফিক্স, যে তিন প্রকারের কথা বললাম, ইনফিক্স, প্রিফিক্স, পোস্ট ফিক্স। আমি যদি একটু গুছিয়ে আরেকবার লিখি, যে ধরো আই কলটা আই প্লাস ওয়ান, যে এক করে বাড়ানো, এটা আমরা বারবার পড়ছিলাম যখন ওই যে এক থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, তারপরে এক থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করো, বা ফর লুপ, হোয়াইল লুপের ভিতরে আমরা এটা শিখছিলাম। সেটা ছিল এরকম, আই কল টু আই প্লাস ওয়ান, আয়ের ভ্যালু এক বাড়ানো। হ্যাঁ, তো এটাকে প্রিফিক্সে যদি লিখি তাহলে এরকমটা হবে, প্লাস প্লাস আই। আর পোস্টফিক্সে যদি লিখি তাহলে এরকম হবে, আই প্লাস প্লাস। বুঝতে পারছি? এই ছিল আমাদের তিনটা বিষয়, যে এক্সপ্রেশন গুলো বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো যে তিন ভাগে ভাগ করা যায়, ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স, সেই তিনটা। এখন চলো, ইনফিক্সটা তো আমরা জানি, এটার কোনো পার্থক্য নাই। আমরা দেখবো যেটা প্রিফিক্স দেখবো আর পোস্টফিক্সটা দেখবো। আমরা অন্য একটা উদাহরণ ব্যবহার করে আমরা দেখবো একটু। ওকে, দেখো এখানে একটা সলভ দেওয়া হয়েছে, সেখানে ইনফিক্স নোটেশনে দেওয়া আছে এ প্লাস বি। সিম্পলি আমরা এ প্লাস বি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখলাম। তো এই জিনিসটাকে যদি আমি প্রিফিক্সে লিখতে চাই, তাহলে কি হবে জানো? প্রিফিক্সে করতে চাইলে আগে অপারেটরটা আগে চলে আসবে, দেন এ, তারপর হচ্ছে বি। যদি এটাকে আমি পোস্ট ফিক্সে লিখতে চাই, পোস্ট ফিক্সটা কি? অপারেন্ড আগে, অর্থাৎ এ বি আগে, সাইনটা পরে। কম্পাইলার যেটা করবে সেটা হচ্ছে এই প্লাসটা, একটা অপারেটর, সে পড়বে, পড়ার পরে সে দুটো অপারেন্ড খুঁজবে। যখনই এবং এ এবং বি দুটাকে পেয়ে যাবে একসাথে, তখনই দুটাকে যোগ করে ফেলবে। কথাটা মনে বুঝো নাই, আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি। সাধারণ লাইফে আমরা যেটা করি, ধরো এরকম একটা তোমার সরল অঙ্ক দেওয়া আছে, 5 + 3 -2, হ্যাঁ, -2, তারপরে মনে করো যে ইন্টু 3, এরকম একটা অঙ্ক তোমার দেওয়া আছে। তো আমরা যেটা করি, এটাকে এইভাবে সমাধান করি, 5 আর 3 8, এইভাবে করি না, আগে 5 আর 3 এটাকে ঠিকই রাখি, রেখে আগে 3 × 6 করে নিই, 3 × 6 করে নিই, 8 - 6 সমান সমান 2, এভাবে করি না? কিন্তু কম্পিউটার কিন্তু আসলে এভাবে পড়তে পারে না। কম্পিউটার যেভাবে পড়ে, কম্পাইলার, সেটা হচ্ছে এই 5 + 3 - 2 × 3। সে যেটা করবে, প্রথমে হচ্ছে এই ডান পাশ থেকে বাম পাশ থেকে পড়া শুরু করবে। প্রথমে হলো 5, 5 এর পরে পাইছে প্লাস, প্লাসের পরে পাইছে 3। সে যেটা করবে, এই দুটাকে যোগ করে আগে 8 করে নিবে, তারপরে সে পরেরটা করবে, -2 × 3। তখন সে কি করবে? এখন 8 - 2 আগে করে নিবে 6, তারপর কি
6 যখন একটা অপারেটর সে পেয়ে যাবে তখন সেই দুইটাকে সে ক্যালকুলেশন করে ফেলবে দেন ইনটু 3 318 অর্থাৎ উত্তরটা কিন্তু ভুল উত্তরটা ভুল এই জন্য আমরা যদি কোনো একটা এক্সপ্রেশনকে এভাবে লিখি কম্পাইলার সেটাকে হয় প্রিফিক্স অথবা পোস্টফিক্সে কনভার্ট করে নেয় সেটা কিভাবে করে সেটা আমাদের সিলেবাসে নাই সেটা আমরা দেখবো না বাট মেইন পার্সপেক্টিভটা বুঝতে পারছো যে সে কিভাবে একটা অক্ষর ধরে ধরে পড়ে প্রথমে এটা পড়বে তারপর এটা পড়বে তারপর এটা পড়ে তিনটার কাজটা আগে করে ফেলবে দেন পরের চিহ্নতে যাবে মানুষের মতো সে করতে পারে না অঙ্কগুলো করতে পারে না এটুকু বুঝতে পারছি হ্যাঁ ভাইয়া। আচ্ছা কষ্ট হইলে বললো যে ভাই আরেকবার বলেন বলবা সমস্যা নেই তো অনেকটা এরকমই যেটা কি বললাম যে ইনফিক্স নোটেশনে আমরা মানুষ অভ্যস্ত হলেও কম্পিউটারের জন্য এই নোটেশনটা একটু টাফ সে সব সময় প্রত্যেকটা এক্সপ্রেশনকে আমরা এইভাবে লিখলেও সে হয় প্রিফিক্সে করবে নয় পোস্টফিক্সে করবে এবং এটার কিছু নিয়ম আছে যে কোন চিহ্নটা আসলে আগে করবে কোন চিহ্নটা পরে করবে সেটা কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে কিভাবে করবে সেটা আমাদের আলোচনার বিষয় না সেটা সিলেবাসে নাই এটা অনেক বড় একটা পার্ট হ্যাঁ এটা এটা হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্সে ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ানো হয় তো সেটাতে আমরা যাবো না আমরা জাস্ট সিম্পল একটা উদাহরণ এখান থেকে দেখবো বই আমি ভালো কোনো উদাহরণ পাইনি তাই আমি নেট থেকে বের করে একটা পেজ আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি আচ্ছা প্রথমত দেখো 1 নাম্বার সিরিয়াল একটা উদাহরণ দেওয়া আছে a প্লাস b একটু আগে বললাম সেটাকে কি করছে যে a প্লাস b যদি থাকে সেটাকে সে কি করবে কম্পাইলার একটা একটা করে পড়বে পড়ে আগের চিহ্নটাকে রাখবে তারপরে ab তো কম্পাইলার যখনই প্লাস সাইনটাকে পাবে তখনই সে কি করবে ওয়েট করবে পরবর্তী দুটো ডিজিটের জন্য পাইলো কি a তারপর পাইলো b সে সাথে সাথে কি করবে দুটোকে যোগ করে এই দুটোর পরিবর্তে একটা ভ্যালু সে নিয়ে আসবে মনে করো সেটা c নিয়ে আসবে সেম ভাবে যদি ab প্লাস লিখি ab প্লাস তাহলে সে এটাকে মনে রাখবে এটাকে মনে রাখবে যখনই সে অপারেটরটা পাবে তখন সে কি করবে এই তিনটাকে যোগ করে আগে একটা করে নেবে এরপরে এরপরে কি আছে না আছে সেটা পরে সে দেখবে বাট যখন সে একটা অপারেটর পাবে প্রথমে যদি অপারেটর পায় তাহলে সে দুটো অপারেন্ট খুঁজবে যে দুটোকে সে যোগ করতে বা বিয়োগ করতে পারবে অপারেটর অনুযায়ী আর যদি প্রিফিক্সে লেখা হয় তাহলে দুইটা অপারেটর পাওয়ার পরই সে একটা তোমার এরকম একটা সাইন খুঁজবে অপারেন্ট খুঁজবে সরি এই দুটো তো অপারেটর ছিল অপারেন্ট ছিল অপারেটর খুঁজবে আর প্লাস মাইনাস কি এগুলোকে বলা হয় বাইনারি অপারেটর মনে থাকবে হয়তোবা আমি আরেকবার বলতেছি ধরো আমি যখন 3+5 -2 লিখতেছি এখানে যোগ চিহ্নটা কয়টা সংখ্যাকে যোগ করতেছে এই 3 এবং 5 কে তাই না অর্থাৎ দুইটা সংখ্যাকে সে যোগ করতেছে বা দুইটা নাম্বারকে সে যোগ করতেছে তাই এটা একটা বাইনারি অপারেটর লাস্ট ক্লাসে বলেছিলাম আবার যদি আমি -5 লিখি দেখো তো এটা দ্বারা কি কোনো কিছু বিয়োগ বোঝাচ্ছে নাকি 5 এর মানটা নেগেটিভ বোঝাচ্ছে 5 এর মানটাকে আমাদের নেগেটিভ বোঝাচ্ছে তাই এটা হচ্ছে একটা ইউনারি অপারেটর ইউনারি কেন বললাম কারণ এই 5টা যে ধনাত্মক না ঋণাত্মক সেটা বোঝাচ্ছে কিন্তু কারোর সাথে যোগ বা বিয়োগ কিন্তু সে করছে না দ্যাটস এটা একটা ইউনারি অপারেটর বুঝতে পারছি তেমনি হ্যাঁ ভাবে ভাইয়া। মাইনাসও একটা বাইনারি অপারেটর আমরা ম্যাথমেটিক্সে যে ধরনের অপারেটর পড়ি প্রায় সবই হচ্ছে বাইনারি অপারেটর এছাড়াও টার্নারি অপারেটর আছে সেগুলো আমরা এখন কথা বলবো না লাস্ট ক্লাসে বলেছিলাম কিছুটা এখন জাস্ট একটু মনে করাইলাম আচ্ছা এরপরে যদি আমরা সেকেন্ড উদাহরণটা দেখি 2 নম্বরে সেটা দেওয়া আছে কি দেখো এখানে আবার প্যারেনথিসিস আছে প্যারেনথিসিস মানে হচ্ছে ব্র্যাকেটকে বলা হচ্ছে হ্যাঁ আমরা এটাকে প্যারেনথিসিস বলে থাকি আচ্ছা তাহলে ব্র্যাকেট থাকলে কি হয় আমরা ছোটবেলায় বদমাস শুরু করছিলাম বিওডি এম এ এস মনে আছে সেখানে বিতে ছিল ব্র্যাকেট প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে এই সরল অঙ্কগুলোতে ছোটবেলায় আমরা ক্লাস 5 এ শিখছি এটা সরল অঙ্কে প্রথমে ব্র্যাকেট তারপর অফ মানে এর তারপর হচ্ছে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ B for bracket, O for off, D for division, M for multiplication, A for addition মানে যোগ, S for subtraction মানে বিয়োগ এইভাবে আমরা প্রায়োরিটি দিতাম যে আগে ব্র্যাকেটের কাজ করব তারপরে এর এর কাজ করব গুণের মতো তারপর ভাগের কাজ করব তারপর গুণের কাজ করব তারপর যোগ তারপর বিয়োগ কম্পিউটার সায়েন্সের কম্পাইলার হুবহু এটা ফলো করে না বাট অনেকটা কাছাকাছি একটা জিনিসই ফলো করে যেমন আমরা যখন জেনারেল ম্যাথমেটিক্স করি বীজগণিত বা পাটিগণিত করি তখন আগে ভাগ করি তারপর গুণ করি কিন্তু তুমি যদি এরকম কম্পিউটার সায়েন্সে কাজ করো এই প্রিফিক্স পোস্টফিক্স নোটেশনে সেখানে এই দুটোর গুরুত্ব সমান এই ভাগ গুণের গুরুত্ব সমান এখানে আবার অফ এর বলতে কিছু নাই আবার এই দুটোর গুরুত্ব সমান কিন্তু এই দুটোর চাইতে গুরুত্ব এটা আগে পাবে মানে গুণ ভাগ আগে হবে যোগ বিয়োগ পরে হবে দ্যাটস ইট আচ্ছা যেটা বলছিলাম তাহলে a প্লাস বি ইন্টু সি এটাকে তাহলে কিভাবে করছে খেয়াল করো হালকা একটু দেখাই মনে রাখার দরকার নেই জাস্ট দেখো a প্লাস বি ইন্টু সি এটাকে যদি আমি তোমার পোস্ট ফিক্সে করতে চাই তাহলে যেটা হবে প্রথমে সে কি করবে এই ব্র্যাকেটটাকে সে রাখবে ব্র্যাকেটটা পড়লো সে ব্র্যাকেটটাকে মনে রাখলো পাওয়ার পর সে এ পাইলো এটাকে সে লিখবে এটা হচ্ছে তোমার অ্যান্সার
ব্র্যাকেটে কিন্তু সে লিখবে না, এটা হচ্ছে মনে রাখবে, এটাকে বলা হয় স্টাক। এটা একটা মেমোরি, সেখানে সে মনে রাখলো, মনে মনে রাখলো ধরো। এরপর সে প্লাস পাইলো, প্লাস পাওয়ার পর সে কি করবে জানো, প্লাসটাকেও সে মনে রাখবে যে এরপর আমি প্লাস পাইছি। তারপর কি পাইলো, সে বি পাইলো, সে বিটাকে এখানে লিখবে। বি পাওয়ার পরে কি পাইলো, ব্র্যাকেট শেষ পাইলো। এখন যখন সে ব্র্যাকেট শেষ পাইছে তখন সে থেমে যাবে, আর কিছু মনে রাখবে না। তখন সে দেখবে যে এরপরে কি ছিল, এরপরে ছিল কি, এর আগে কি ছিল প্লাস, তারপর সে প্লাস সাইনটা লিখবে এবং এরপরে এই ব্র্যাকেটটা লিখবে না, এই ব্র্যাকেট দুটো মুছে মুছে ফেলবে, শেষ। এরপর সে যেটা করবে, এরপরে কি পাইলো, ইনটু সি, তাহলে ইনটুটাকে সে মনে রাখলো, ওগুলো আগের গুলো কাজ শেষ, মনে রাখলো। এরপরে কি পাইলো, সি পাইলো, তাহলে সি। এরপরে আর কিছু আছে, আর কিছু কিন্তু আমার নাই। আর কিছু না বললে সে কি করবে, এই যে মনে রাখছিল, মনে রাখা থেকে ইনটু সাইনটা বসিয়ে দিবে। এই যে মনে রাখার কথাটা বললাম, এইটাকে বলা হয় স্টাক। স্টাক কি, কেন, কিভাবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। অনেকটা এরকম। এক কথায় আমরা অক্ষরগুলোকে আগে রাখবো এবং সরি অপারেন্ড গুলাকে আগে রাখবো, অপারেটর গুলোকে পরে রাখবো। তাহলে কথা হচ্ছে এটাকে ক্যালকুলেশন কিভাবে করবে কম্পিউটার, চলো একটু দেখি। প্রথমে কম্পাইলার বাম পাশ থেকে পড়া শুরু করবে, এ পাইছে, এখন কম্পাইলার এ কে মনে রাখতেছে, বি পাইছে, বি কে মনে রাখতেছে। যখন সে প্লাস পাইলো তখন সে দুটাকে যোগ করে দিল, যোগ করে কিছু একটা করলো, যোগ করে মনে করো করছে যে, মনে করে এস করছে। তাহলে এখন কি হবে, এখন ওর কাছে লাইন হবে এস প্লাস সি ইনটু, সরি প্লাস তো করেই ফেলছে, সরি 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 প্লাস তো করেই ফেলছে। এখন হবে এটা, এখন সে কি করবে, এসটাকে সে মনে রাখবে যখন এসটা পড়বে, এরপর সিটাকে মনে রাখবে, সিটা যখন পড়বে, যখনই ইনটু পাবে তখন এই তিনটাকে মুছে দিয়ে সে একটা গুণফল সে লিখে ফেলবে। এইটুক কথাটা কি ধরতে পারছি? ভাবে এটা আর একটু বলেন। আচ্ছা গুড, থ্যাংক ইউ। আমি আবার এটা বলতেছি, খেয়াল করো, আমাদের মেইন এক্সপ্রেশন ছিল কি, এ প্লাস বি ইন্টু সি, এ প্লাস বি ইন্টু সি। তো একটা স্ট্যাক নামক একটা জিনিস আছে এরকম, সেখানে হচ্ছে আমরা চিহ্নগুলোকে রাখবো, আর এখানে আমরা অ্যান্সার, আমরা অক্ষরগুলোকে লিখবো, চিহ্নগুলোকে বলি অপারেটর, আর যে ভ্যারিয়েবল গুলো আছে এবিসি 5 7 2 3 4 অঙ্কগুলো, সেগুলোকে আমরা বলি অপারেন্ড। আর আর এই চিহ্নগুলো বলবো অপারেটর। ব্র্যাকেট কোন স্পেসিফিক অপারেটর না, ব্র্যাকেটটা জাস্ট একটাকে প্রায়োরিটি সেট করার জন্য। তাহলে প্রথমে সে ব্র্যাকেটটাকে পড়লো, পড়ার পরে সে ব্র্যাকেটটাকে এখানে রেখে দিল, ব্র্যাকেট শেষ, ব্র্যাকেটটা সে লিখলো না। এরপর সে এ পাইলো, এটাকে সে মেইন অঙ্কে লিখলো, তারপরে প্লাস পাইলো, প্লাস পাওয়ার পরে প্লাসটাকে সে এখানে রেখে দিল, স্ট্যাক, শেষ। এই দুটো কিন্তু পড়া হয়ে গেছে, তিনটা। এরপর সে কি পাইলো, বি পাইলো, বি পাওয়ার পরে বি তো একটা অপারেটর, সরি অপারেন্ড, বিটাকে সে লিখলো, লেখার পর সে সেকেন্ড মানে ব্র্যাকেট শেষ পাইলো। যখন সে ব্র্যাকেট শেষ পাইছে তখন সেটা স্ট্যাকে রাখলেও আবার তোলা শুরু করবে। আসলে সে রাখবে না, যখন সে ব্র্যাকেট শেষ পাইছে তখন সেখান থেকে তোলা শুরু করবে। তোলা শুরু করার পরে প্রথমে কি আছে, প্লাস আছে না, উপরে দিয়ে কি আছে, স্ট্যাক হচ্ছে তোমার যে সবার পরে আসবে সে সবার আগে বের হবে, আর যে সবার আগে আসবে সে সবার পরে বের হবে, মানে ফার্স্ট ইন লাস্ট আউট। এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট যেটা নিচে পড়ে গেছে সেটা পরে বের হবে, তার উপরে টাকে বের হবে, তাহলে প্লাসটা আগে আসবে, প্লাসটা আসার পর সে প্লাস সাইনটাকে এখানে লিখবে, শেষ, প্লাসটাকেও সে লিখে ফেলছে। এরপরে কি আছে, ব্র্যাকেট, ব্র্যাকেট তো লেখার দরকার নেই, সেটা সেভাবেই রাখবে। কিভাবে রাখবে, ধরে নাও রাখবে, পরীক্ষা এগুলো আসবে না। আচ্ছা, তারপর তাহলে এই কটা পড়া হয়ে গেছে, এরপরে সে ইনটু সাইনটা পাইলো। এখন এইখানে তো কিছু নাই, এটা তো খালি হয়ে গেছে, এই যে স্ট্যাকটা ছিল, বোতলটা ছিল বা কলসিটা ছিল, এটা খালি হয়ে গেছে। এখন ইনটু তো কোনো আমার অক্ষর বা ভ্যারিয়েবল না, সেটা তো একটা অপারেটর, চিহ্ন। সে ইনটুটাকে এখানে রেখে দিবে, রেখে দিয়ে সে অক্ষর খুঁজতে থাকবে। এগুলো তো পড়া হয়ে গেছে, সব মুছে দিলাম। এখন অক্ষরে কি পাইলো, সি পাইলো, তাহলে সিটাকে এখানে লিখবে সে, লেখার পরে তাহলে সিউ পড়া শেষ। সি পড়া শেষ, আর কিছু আছে না, আর কিছু যখন না থাকবে তখন এই স্টাকের কাছে চলে আসবে, এই কলসিটার কাছে চলে আসবে, সে দেখবে এখানে কি আছে, এইখানে কি আছে, এইখানে চিহ্নটা আছে, তাহলে সেই চিহ্নটাকে এখন এইখানে লিখবে। এটুকু বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে দেখো, এই যে আমার ইনফিক্স নোটেশনে ছিল, সরি এটা না, এইটা, সেটা আমাকে পোস্টফিক্সে কিভাবে আসলো, এ বি প্লাস সি ইনটু। এখন এটাকে ক্যালকুলেশনটা করবে কিভাবে কম্পিউটার, সেটা আমরা দেখব। আমি এতক্ষণ যেটা বলছি সেটা পরীক্ষায় কোনোদিনও আসবে না, কিন্তু এরকম কিছু একটা অবজেক্টিভে আসতেই পারে, তবে এত বড় আসবে না। আমি উদাহরণের জন্য পড়াচ্ছি বড়টা। আচ্ছা, তাহলে এখন কম্পিউটার কিভাবে এটাকে ক্যালকুলেশন করবে বা হিসাবটা করবে, হিসাবটা করবে যখন আবার একই পদ্ধতিতে তোমার এখানে একটা মেমোরির মতো রাখবে, এটা হচ্ছে একটা মনে রাখার মতো মেমোরি মনে করো। সেখানে প্রথমে সে এ পাইলো, এ রেখে দিল,
প্রথমে সে এ পাইলো, এর রাখবে না, এ পাইলো, তারপর সে বি পাইলো, এরপর সে প্লাস পাইলো। যখনই সে অপারেটর প্লাস পাইছে, এটা কি একটা অপারেটর, পাওয়ার সাথে সাথে তার আগের যে দুইটা অক্ষর আছে, ইমিডিয়েট আগের যে দুইটা, যেহেতু এটা বাইনারি অপারেটর, তাহলে সে আগের যে দুইটা আছে সেই দুইটাকে সে যোগ করে ফেলবে। শেষ। এ বি কে সে যোগ করে মনে করো এস আসছে, তারপর কি আছে তাহলে পরের লাইনে হবে এস সি ইনটু, তারপর কম্পাইলার আবার বাম পাশ থেকে পড়া শুরু করবে। প্রথমে এটা পড়লো, এটা তো অপারেটর না, সে তারপরের লাইনে যাবে অপারেটর, না সরি অপারেটর না। এরপর যখন সে ইনটু সাইনটা পাইলো তখন সে কি পেলো, এটা একটা অপারেটর, এখন তাকে কাজটা করতে হবে, কি করতে হবে, গুণ করতে হবে। তখন যেহেতু ইনটু একটা বাইনারি অপারেটর, তাহলে সে তার আগের দুইটা জিনিসকে গুণ করে ফেলবে, গুণ করে সে একটা ভ্যালু করে ফেলবে। এস ইনটু সি কে গুণ করে মনে করো যে করলো এক্স, শেষ, হিসাব শেষ। এটুকু বুঝতে পারছি না আবার বলবো? না ভাইয়া আমার বুঝতে পারছি। আচ্ছা, আবার বলতে হলে আমি 3 বার না 5 বার বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, না ভয় ভাইয়া আর বলতে হবে না। ভয়ের কিচ্ছু নাই, এগুলা কিচ্ছু পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে নরমালি যেটা আসবে, বাকিগুলো সেম, বাকিগুলোকে আর দেখাইলাম না যেহেতু পরীক্ষা আসবে না কখনোই। তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে আই প্লাস প্লাস দিলে কি হবে, আর প্লাস প্লাস আই দিলে কি হবে। আমি একটু সুন্দর করে লিখি, ইয়েতে চলে যাই। পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে তোমার যেটা বলছিলাম যে আই প্লাস প্লাস এটা করলে কি হবে, আর প্লাস প্লাস আই করলে কি হবে। এটা তো আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে পোস্ট ফিক্স, মানে চিহ্নগুলো পরে আসছে, আর এটা প্রিফিক্স, চিহ্নগুলো আগে আসছে। এটার কোনটা সমমান, এটা হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। এটাকে হচ্ছে ইনফিক্স, এটা পোস্ট ফিক্স, এটা প্রিফিক্স। বুঝতে পারলাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন মেইন বিষয়টা হচ্ছে, এটাকে কেন ইউজ করতেছি, আচ্ছা এটা মুছে দিলাম। মেইন বিষয়টা হচ্ছে, ধরো ভালো করে খেয়াল করো, x ইকুয়াল টু আই প্লাস প্লাস, x ইকুয়াল টু প্লাস প্লাস আই। এটা ভালো করে খেয়াল করো, আগে যা বলছি এগুলো ভুলে গেলেও কোনো সমস্যা নেই। ওকে, x এর ভ্যালু যদি 5 হয়, i এর ভ্যালু, সরি x এর ভ্যালু না, সরি ভুল বললাম, x এর ভ্যালু না, i এর ভ্যালু, i এর ভ্যালু যদি 5 হয় তাহলে এই ক্ষেত্রে x কত আর এই ক্ষেত্রে x কত, এটা হচ্ছে কোশ্চেন। i এর ভ্যালু, এর অবজেক্টিভ এটা প্রায়ই আসে, হ্যাঁ অবজেক্টিভও আসে আবার কতেও আসে, তোমার সৃজনশীলের ক খতেও আসে। কোশ্চেন হচ্ছে i ইকুয়াল টু 5 হলে x ইকুয়াল টু i প্লাস প্লাস হলে কি হবে x এর মান, আর x ইকুয়াল টু প্লাস প্লাস i হলে কি হবে। ফার্স্ট অফ অল ভালো করে খেয়াল করো আগের কনসেপ্টটাই। প্রথমে বলছে x ইকুয়াল, ইকুয়াল একটা কি অপারেটর, এটা এক ধরনের বাইনারি অপারেটর বলতে পারো। সেটা হচ্ছে তোমার এই ডান পাশে ধরো x ইকুয়াল টু 5 মানে কি, সি প্রোগ্রামিং এর ভাষায় 5 x ইকুয়াল টু 5 মানে হচ্ছে x এর ভিতরে 5 কে অ্যাসাইন করে দাও বা সেট করে দাও যে x এর মানটা 5, তাই না? আচ্ছা, তাই যদি হয়ে থাকে, x ইকুয়াল টু যখন তোমার x ইকুয়াল টু i মানে কি, প্রথমে i এর ভ্যালু কত ছিল 5, তাহলে x ইকুয়াল টু i মানে হচ্ছে x এর ভ্যালু আগে পাস করে ফেলবে, তোমার x এর ভ্যালু আগে পাস করে নিবে, এরপরে i এর ভ্যালু 1 বাড়াবে। কারণ আমরা জানি i প্লাস প্লাস ইকুয়াল টু বা প্লাস প্লাস i ইকুয়াল টু কি, i ইকুয়াল টু i প্লাস 1, অর্থাৎ i এর ভ্যালু 1 বৃদ্ধি করা, একই কথা না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো এখানে যে প্রথম লাইনে যেটা হচ্ছে যে আমাদের x ইকুয়াল টু i মানে x এর ভ্যালু 5, আগে কিন্তু 5 সে করে ফেলছে, এরপরে i প্লাস প্লাস সে করবে, তাইলে তারপরে সে i এর ভ্যালু 1 বাড়িয়ে i এর ভ্যালু 6 করবে, তাহলে x এর ভ্যালু কত থাকবে, 5ই থাকবে না? হ্যাঁ। আচ্ছা, অন দা আদার হ্যান্ড নিচের লাইনে যেটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস প্লাস i, এর মানে হচ্ছে x ইকুয়াল টু তারপর কি আছে, কোনো ভ্যারিয়েবল আছে, মান আছে না, একটু আগে এখানে তো মান ছিল, এখানে কিন্তু আমার একটা মান ছিল, কিন্তু এখানে কিন্তু মান নাই, এখানে আবার অপারেটর আছে, তাহলে সে যেটা করবে সে ডান দিকে যেতে থাকবে, কম্পাইলার ডান দিকে যেতে 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 প্লাস প্লাস i এর ভ্যালু 1 বাড়াবে, i এর ভ্যালু 1 বাড়ানোর পর যখন এইটুকু শেষ হয়ে যাবে তখন i এর ভ্যালু কত 6, এখন সে 6 হচ্ছে x কে অ্যাসাইন করে দিবে, তাহলে x এর ভ্যালু হবে 6।
বুঝো নাই? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাও তোমার জন্য আমি আরেকবার একটু এক্সপ্লেইন করতেছি, ভালো করে খেয়াল করো। ধরো এবার i এর ভ্যালু হচ্ছে আমাদের, i না, মনে করো j, j এর ভ্যালু হচ্ছে আমাদের 9। আমি x ইকুয়াল টু বললাম j প্লাস প্লাস, ওকে। তাহলে x এর মান কত? খেয়াল করো, x ইকুয়াল টু j, x ইকুয়াল টু j পাওয়ার সাথে সাথে সে কি করবে কম্পাইলার? এত কিছু তো সে মানুষের মতো বুঝে না। সে j এর যে ভ্যালুটা আছে কারেন্ট ভ্যালু, সেটার মধ্যে 9 অ্যাসাইন করে দিয়ে এটুকুর কাজ শেষ। অর্থাৎ x এর ভ্যালু 9 হয়ে গেছে। এরপরে সে j এর ভ্যালু এক বাড়িয়ে j এর ভ্যালু করবে 10। কিন্তু x এর মধ্যে কিন্তু আগেই অ্যাসাইন করে ফেলছে, তাই x এর ভ্যালু হবে 9। অন দা আদার হ্যান্ড, যখন x ইকুয়াল টু প্লাস প্লাস যে করবে, তখন কম্পাইলার পড়া শুরু করবে। এখন x এর ভ্যালু কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, যখন x ইকুয়াল টু প্লাস প্লাস যে পাচ্ছে, তখন কি ইকুয়াল সাইনের পরে কি সে কিছু পাচ্ছে? না, অপারেটর পাচ্ছে না, সে অপারেন্ট পাচ্ছে না, সরি, ভ্যারিয়েবল পাচ্ছে না, কোনো মান পাচ্ছে না। তখন সে কি করবে? এই অপারেটরের কাজটা করবে। এই অপারেটরের কাজটা কি? জের ভ্যালু এক বৃদ্ধি করা। তাহলে আগে এই অংশটার কাজ করে ফেলতেছে, তাহলে জের ভ্যালু আগেই বেড়ে 10 হয়ে যাচ্ছে। যখন এই অংশটার কাজ শেষ করে ফেললো, জে ইকুয়াল টু 10 হইলো, এরপরে সে 10 টাকে x এর ভিতরে অ্যাসাইন করে দিবে। তাহলে x ইকুয়াল টু কত হবে এখন? 10। 10। তাহলে বুঝতে পারছি যে জে প্লাস প্লাস এবং প্লাস প্লাস জের পার্থক্যটা এটাই পরীক্ষা হ্যাঁ আসবে। ভাইয়া বুঝতে এটাকে পারছি। বেঁচে বেঁচে এই জিনিসটাই দিবে, আর কিছু দিবে না। বা আরো একটু ডিফারেন্টলি করতে পারে, বাট অপশন মানে কনসেপ্ট হচ্ছে এইটি। ওকে, ডান। তাহলে এটাই আমার বাদ ছিল, আমি এটাকে শেষ করে দিলাম। এখন যাব হচ্ছে আমরা আমাদের নতুন অধ্যায়, ষষ্ঠ অধ্যায় চলে যাব। তো আজকে দেখো হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে হোয়াট ইজ ডেটাবেস? ডেটাবেসটা কি? ডেটাবেসটা কি সেটা বলার জন্য ধরো ধরো আমাদের একটা, তুমি যে কলেজটাতে পড়ো বা স্কুলটাতে পড়ো, সেখানে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের নামের তালিকা আছে। কি কি আছে? ধরো স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম আছে, সেখানে স্টুডেন্টের নাম আছে। ধরো এসটিডি দিয়ে বুঝালাম স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে তাদের অ্যাড্রেস। এত মোটা হলো কেন? স্টুডেন্ট নেম, তাদের অ্যাড্রেস, এবং তাদের হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল, তাহলে এইরকম একটা টেবিল তাদের কাছে আছে, যেখানে কি আছে? যেখানে তাদের সকল স্টুডেন্টের নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আছে, তাই না? ধরো এ একজন স্টুডেন্ট, তার বাসা মনে করো যে ঢাকা শান্তিনগর এরকম একটা জায়গাতে, হ্যাঁ, তার মোবাইল নাম্বার মনে করো কিছু একটা 01 ক্রস 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 কিছু একটা নাম্বার হবে। আরেকটা স্টুডেন্ট আছে মনে করো বি, হ্যাঁ, তার বাসা মনে করো হচ্ছে তোমার সাতক্ষীরাই, ধরো তোমাদের ওইখানে সাতক্ষীরা, আমি এসিটি লিখলাম সাতক্ষীরা, নাম্বার মনে করো হচ্ছে 019 কিছু একটা। ওকে, তাহলে এইখানে এটা হচ্ছে একটা ডেটা টেবিল। ডেটা টেবিলটা হচ্ছে যেখানে কিছু ইনফরমেশন বা তথ্য আছে। তো এরকম তথ্য আসলে কোথায় কোথায় লাগে? তোমার একটা কোম্পানি আছে, সেখানে তুমি হচ্ছে কোম্পানি তোমার কি কি মানে কয়জন এমপ্লয় আছে, প্রত্যেকটা এমপ্লয়ের নাম কি, তাদের ফোন নাম্বার কি, তাদের অ্যাড্রেস কোথায়, তাদের স্যালারি কোন মাসে কত পাইছে, হ্যাঁ, কবে কোন মাসে ছুটি নিছে, এই তথ্যগুলো রাখতে হবে না? সে তথ্যগুলো রাখার জন্য কি খাতা কলমে রাখবে? অল্প কিছু তথ্য হইলে রাখা যায়, কিন্তু যদি সেখানে 1000 2000 হয়, সেটা কিন্তু আসলে খাতা কলমে লিখে রাখা যায় না,
বা লিখে রাখা গেলেও খুঁজে বের করা কিন্তু অনেক কঠিন। ধরো তুমি যে কলেজটাতে পড়তেছো সেই কলেজের স্টুডেন্ট আছে 2000 জন, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের নাম, ঠিকানা, তারপরে সেই স্টুডেন্টটা কোন সেকশনের, সেই স্টুডেন্টের কোন সেকশনের কি কি সাবজেক্ট নিয়েছে, কোন বিভাগে, সেটার তথ্য অবশ্যই তাদের কাছে আছে, না থাকলে তো হবে না। অন দ্য আদার হ্যান্ড তারা যে ক্লাস করতেছে কিনা রেগুলার, পরীক্ষা দিচ্ছে কিনা, পরীক্ষাতে নাম্বার পাইছে কিনা, সেটা আরেকটা তথ্য, মানে আরো কিছু ইনফরমেশন অবশ্যই কি এগুলো থাকতে হবে না? এই যে এত এত তথ্য, এগুলোকে কিভাবে ম্যানেজ করব, কিভাবে খুঁজে বের করব, হ্যাঁ ডিজিটাল ওয়েতে, কম্পিউটারাইজড ওয়েতে, সেটাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। বুঝতে পারলাম কিছুটা? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে ডেটাবেজের প্রয়োজনীয়তা কি কি? ডেটাবেস লাগে না কই? ফার্স্ট অফ অল হচ্ছে ডেটাবেস কোথায় লাগে না? তো এই প্রথম দিকে তাই বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, আমাদের ঘরবাড়ির কাজে কিন্তু অনেক সময় লাগে। আমার কিন্তু ছোট্ট একটা ডেটাবেজের মতো আছে যেখানে হচ্ছে আমার বাসায় কি কি বই আছে তার একটা লিস্ট আছে, ছোট্ট একটা, যে কেউ যদি ধার নেয় সেই ডাটাগুলো এন্ট্রি থাকে, ছোট্ট একটা। পরীক্ষার রুটিন, শিক্ষার্থীদের উপস্থিতি, সবকিছুই কিন্তু ডাটা। আচ্ছা, তাহলে ডাটা কি আর ডাটা বেস কি এটা আগে একটু বুঝতে হবে। ডাটা হচ্ছে, ডাটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। তথ্যের ক্ষুদ্রতম এককটা বলতে আমি কি বোঝাচ্ছি? তথ্যের ক্ষুদ্রতম এককটা বলতে বোঝাচ্ছি, মনে করো হচ্ছে তোমার নাম কি, তোমার নাম হচ্ছে সাদিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বললাম, সাদিয়া, তারপর তুমি থাকো মনে করো সাতক্ষীরার এক্স ক জায়গাতে, মনে করো সাতক্ষীরাতে থাকো তুমি, ধরলাম, হ্যাঁ, তারপরে তোমার মোবাইল নাম্বার হচ্ছে মনে করো 019 কিছু একটা, আমি এই টেবিলটা মুছে দিচ্ছি। আবার ধরো আরেকজন স্টুডেন্ট আছে মনে করো আহ আমাদের হাসান, হাসানের কথাই বলি, হাসান, তার বাসাও সাতক্ষীরা, মনে করো তার বাসাও লিখলাম হচ্ছে কমা দিয়ে, কমা দিয়ে লিখলাম বা উপরে লিখলাম সাতক্ষীরা। এরপর তার ফোন নাম্বার মনে করো হচ্ছে, মনে করো এই পাশে লিখলাম 017, মানে উল্টা পাল্টা করে লিখলাম 017 দিয়ে কিছু একটা। এখন দেখো তো, এই যে এখানে কিন্তু সবগুলো একটা একটা তথ্য, সাদিয়া একটা তথ্য, সাতক্ষীরা একটা তথ্য, নাম্বার, সবগুলো কিন্তু একটা তথ্য, ছোট ক্ষুদ্র তথ্য, তথ্য। কিন্তু এখান থেকে কিন্তু আমি ফুল মিনিং পাচ্ছি? আমি কিভাবে লিখলে কি বুঝতে পারছি কোনটা সাদিয়ার নাম্বার, কোনটা সাদিয়ার বাসার অ্যাড্রেস, বা কোনটা হাসানের নাম্বার, কোনটা হাসানের বাসার অ্যাড্রেস, সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। যদি আমি একটু গুছিয়ে লিখতাম, একটু আগে যেভাবে লিখছিলাম, ধরো সাদিয়া লিখে তারপর দিলাম অ্যাড্রেস, তারপর দিলাম ফোন নাম্বার, এখন কি একটা তথ্য পাওয়া গেল না? যে এটা হচ্ছে সাদিয়ার নাম, এটা হচ্ছে তার বাসার অ্যাড্রেস, এটা হচ্ছে তার মোবাইল নাম্বার। ঠিক একইভাবে আমি লিখলাম হাসান, হাসানের বাসার অ্যাড্রেস পাশাপাশি লিখলাম। এই যে আমি তথ্যগুলোকে যখন গুছিয়ে উপস্থাপন করতেছি, সেটাকে বলা হয় ইনফরমেশন। বুঝলাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আল্লাহ এইটার তো কাজে নাই। তাহলে ইনফরমেশন এবং তথ্যের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি যে ডেটা বা উপাত্ত হচ্ছে একটা জিনিস, আর সেটাকে গুছিয়ে বলে দেখো নিচে একটু তোমার উদাহরণ দেওয়া আছে যে দ্বিতীয় এক, জামি, 05, প্রথম, এগুলো সব হচ্ছে তথ্য। যদি আমরা এটা গুছিয়ে লিখি তাহলে সেটা হবে আমাদের একটা ইনফরমেশন, সরি তথ্য, ডেটা শব্দের অর্থ তথ্য না, আমি বারবার ভুল বলতেছি, ডেটা অর্থ উপাত্ত, আর ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য। টোটাল একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন ডেটা বেসটা কি? একটু আগে তোমাকে বলছি যে একটা স্কুলে কি থাকবে, একটা স্কুলে তোমার সিম্পলি যেটা থাকতে পারে, সিম্পলি থাকতে পারে হচ্ছে স্টুডেন্ট টেবিল, যেখানে হচ্ছে স্টুডেন্টের তথ্য আছে। স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল মানে কি একটা ডেটা টেবিল, যেখানে হচ্ছে স্টুডেন্টের নাম, ঠিকানা, বাসার অ্যাড্রেস সব আছে আমার, সব স্টুডেন্টের। আরেকটা হচ্ছে টিচার্স টেবিল, সেখানে প্রত্যেকটা টিচারের নাম, সে কোন সাবজেক্টে পড়াশোনা করছে, সে কোন কোন ক্লাস নেয়, সেটা একটা আলাদা ডেটা টেবিল। হ্যাঁ, এখানে মনে করেন টিচারের নাম, টি নেম, টিএন দিলাম, হ্যাঁ, সাবজেক্ট, তার স্যালারি, ঠিক আছে। আবার আরেকটা আছে হচ্ছে পরীক্ষার রেজাল্ট, রেজাল্ট একটা টেবিল, তাই না? এই সবগুলো কি আলাদা আলাদা ইনফরমেশন ক্যারি করে না? এই সবগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা ইনফরমেশন ক্যারি করে, আলাদা আলাদা তথ্য ক্যারি করে। স্টুডেন্ট টেবিল শুধু স্টুডেন্টের তথ্য, তাদের বাবা মা, আহ, তাদের বাবা মার ফোন নাম্বার, বাসা, এগুলো সে রেখে দেয়। টিচার্স টেবিল টিচারদের ইনফরমেশন রেখে দেয়। রেজাল্ট টেবিল তাদের একাডেমিক যে প্রোগ্রেসটা আছে সেটাকে রেখে দেয়। কিন্তু এই প্রত্যেকটাই কি আমার স্কুলের তো, মানে কি টেবিল না, স্কুলের তথ্য না, বা কলেজের তথ্য না। এরকম একাধিক তথ্য যখন মিলে, মানে একাধিক টেবিল যখন ম্যাচ করে, সেটাকে আমরা বলি ডাটাবেস বা ডেটার সমাহার, বাংলায় বলে ডেটার সমাহার। এরকম অনেক 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 তথ্য যখন একটা একটা
প্রতিষ্ঠানকে মেজার করে বা একটা প্রতিষ্ঠানে যখন অনেক অনেক তথ্যকে একসাথে হ্যান্ডেল করা হয় সেটাকে বলা হয় ডাটা বেস। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা বুঝলাম ডাটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। আমরা যেহেতু আগের যুগে লিখি করতাম, এখনো আমরা অনেকটা লিখি করি, কিন্তু হাতে কলমে না, কম্পিউটারাইজড ওয়েতে। তাহলে এখন একটা সুন্দর করে একটা কনসেপ্ট আমরা একটু বিল্ড করি, ঠিক আছে? টেবিল তৈরি করা যাবে। আচ্ছা, ধরো এটা হচ্ছে নেম, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে তোমার কি বলে গ্রুপ। এটা একটা কলেজের ডাটাবেস ধরো। ওকে, তো নামে প্রথমে আছে মনে করো সাদিয়া, তোমার নাম দিলাম এস। অ্যাড্রেস আছে মনে করো তোমার চিটাগাং, সিএসআই লিখলাম সংক্ষেপে। মোবাইল নাম্বার 01 কিছু একটা। গ্রুপ তুমি মনে করো হচ্ছে সায়েন্সের। হ্যাঁ, এরপর হচ্ছে হাসান, সংক্ষেপে লিখলাম এইচ। ওর বাসা মনে করো যে ঢাকাতে, ডিএইচ এ দিলাম, হ্যাঁ ঢা। ওর নাম্বার হচ্ছে 01 সামথিং। ও মনে করো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আরেকজন স্টুডেন্ট আছে মনে করো, ওর নাম হচ্ছে ওয়াই। ওর বাসা হচ্ছে মনে করো সিলেট, SYL। ওর নাম্বারও কিছু একটা। ও মনে করো আর্টসের, তাহলে এ দিয়ে রাখলাম আর্টসের স্টুডেন্ট, ঠিক আছে? তো এটা কি গেল? এটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। ঠিক তার একটা মার্কসের একটা ঘর আছে। এটা হচ্ছে তার মনে করো যে প্রথম ক্লাস টেস্টের পরীক্ষার নাম্বার। মনে করো সে 3টা সাবজেক্টের পরীক্ষার নাম্বার আমার এখানে আছে। ও আচ্ছা, এটা হচ্ছে মনে করো রোল নাম্বার। রোল 1 2 3। ভালো করে খেয়াল করো। ডেটাবেস সিস্টেমে এই টেবিলকে একটা ডেটা টেবিল বলা হয়। এরকম একটা একটা চার্টকে একটা ডেটা টেবিল বলা হয়। এই টেবিলের এরকম প্রত্যেকটা কলামকে অ্যাকচুয়ালি ফিল্ড বলা হয়। কি বললাম? ফিল্ড বলা হয়। হ্যাঁ, আর এই প্রত্যেকটা যে সেল আমার আছে না, এই যে প্রত্যেকটা সেল, এগুলোকে বলা হয় তোমার এক একটা, মানে ছোট ছোট যে বক্সটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় এক একটা সেল। এরকম এক একটা সেল, ঠিক আছে? এখন এই টোটাল সেল নিয়ে হচ্ছে একটা রেকর্ড। একটা রেকর্ডে কি আছে? একটা রেকর্ড হচ্ছে রোল নাম্বার যার 1, তার নাম কি, তার অ্যাড্রেস কি, তার মোবাইল নাম্বার কি, তার গ্রুপ কি। তাহলে এই যে আমি একটা এরকম একটা হরিজন্টাল, বা এটাকে কি বলে, ভার্টিক্যাল না হরিজন্টাল? হরিজন্টাল যে, তো আমি এই যে একটা কয়েকটা সেল পাচ্ছি, এটাকে বলা হয় একটা ডেটা রেকর্ড। ঠিক তেমনি ভাবে এই 2 নাম্বার যেটা আছে সেটাও কি একটা ডেটা রেকর্ড। এখানে কি ক্যারি করে? এখানে যে ইনফরমেশনটা ক্যারি করে যে এইস বা হাসান নামের অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং তার গ্রুপটা। এই যে রেকর্ড, এই রেকর্ডের প্রত্যেকটা সেলকে আবার একটা ফিল্ড বলা হয়, যেটা এরকম একটা ফিল্ডের অংশ। বুঝতে পারতেছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ডেটা টেবিলের মধ্যে কি কি আছে। কিছু রেকর্ড আছে। রেকর্ড হচ্ছে প্রত্যেকটা এরকম একটা সারি, রো হচ্ছে একটা রেকর্ড। আর এবং এই কলামগুলোকে আমরা ফিল্ড হিসাবে ধারণ ধরতে পারি। কলামগুলোকে আমরা একটা ফিল্ড হিসাবে ধরতে পারি। তাহলে এখানে কয়টা ফিল্ড আছে? ধরে নাও এখানে আছে হচ্ছে 5টা ফিল্ড। কি কি? রোল নাম্বার। প্রত্যেকটা রেকর্ডে 5টা করে ফিল্ড আছে। যদি প্রত্যেকটা বক্সকে একটা সেল বলে থাকি আমরা, সেল বা বক্স, এইটা হচ্ছে একটা ফিল্ড। এই প্রথম ফিল্ডে কি কি কোন তথ্যটা ক্যারি করে?
প্রথম ফিল্ডটা ক্যারি করে হচ্ছে আমাদের রোল নাম্বার, দ্বিতীয় ফিল্ডটা ক্যারি করে হচ্ছে আমার নাম, স্টুডেন্টের নাম, তৃতীয় ফিল্ডটা ক্যারি করে হচ্ছে আমাদের অ্যাড্রেস, চতুর্থটা ফোন নাম্বার এবং পঞ্চমটা হচ্ছে সে কোন গ্রুপের। বুঝতে পারতেছি? আচ্ছা, হ্যাঁ ভাইয়া। এখন এইখানে ধরো আমি তোমার কোন একটা স্টুডেন্টকে খুঁজতে যাচ্ছি, যেরকম 1000টা স্টুডেন্ট আছে খুঁজতে চাচ্ছি, কি দিয়ে খুঁজবো? কোন জিনিসটাতে আমরা তাকে খুঁজবো? তার অ্যাড্রেস দিয়ে খুঁজবো, মোবাইল নাম্বার দিয়ে খুঁজবো, নাকি গ্রুপ দিয়ে খুঁজবো? ধরো আমি তোমাকে খুঁজতে যাচ্ছি, নাম দিয়ে খুঁজবো? ভাইয়া নাম দিয়ে তো খুঁজতে কিন্তু হবে। সাদে নামে কি একটা স্কুলে বা একটা ক্লাসে কি একাধিক থাকতে পারে না? হ্যাঁ তা তো জানি। তাহলে তোমাকে আমাকে খুঁজতে হবে ইউনিকলি, খুঁজতে হবে ইউনিকলি। যখন খুঁজতে চাই, ইউনিক মানে হচ্ছে এককভাবে, তখন আমরা কি রোল নাম্বার দিয়ে খুঁজবো। সাদিয়া নামের যদি 10 জনও থাকে, সাদিয়া নামের যদি 10 জনও থাকে, কিন্তু তাদের রোল নাম্বার কিন্তু এক হবে না, রোল নাম্বারটা হবে আলাদা। তাহলে রোল নাম্বারটাকে আমাদের প্রাইমারি কি বলা হয়? রোল নাম্বারটাকে আমাদের বলা হয় প্রাইমারি কি। কিভাবে? কারণ এই রোল নাম্বারটাকে ব্যবহার করে আমরা, এই রোল নাম্বারটাকে ব্যবহার করে আমরা কোনো একটা স্টুডেন্টকে এককভাবে চিহ্নিত করতে পারি। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এখন আমি যখন এখানে পাশে একটা মার্ক টেবিল তৈরি করবো, যেখানে হচ্ছে তার আইসিটির মার্কস থাকবে এবং ম্যাথের মার্কস থাকবে, মনে করো দুটো টেস্ট হচ্ছে আইসিটি এবং ম্যাথ, সেখানে কি আমার দরকার আছে নাম রাখার, মোবাইল নাম্বার রাখার, গ্রুপ রাখার? নাম চাইলে আমি রাখতেই পারি, কিন্তু আমি যদি সরাসরি এখানে রোল নাম্বারটা রাখি, তাহলে কি কাজটা হয়ে যাচ্ছে না? রোল 1 2 3 পাইছে মনে করো হচ্ছে 100, হ্যাঁ, এরপর পাইছে মনে করো যে 99, এরপর জন পাইছে মনে করো 99.5। আমি এরকমটা আশা করি আইসিটিতে আমার স্টুডেন্টদের কাছ থেকে, সত্যি বলতে, যাদেরকে আমি ফিজিক্যালি পড়াই। আচ্ছা, বাট তোমাদের অত ভালো দিতে পারিনি সামহাও, সময় স্বল্পতার কারণে। ম্যাথে মনে করো আরেকজন পাইছে মনে করো যে 98, তুমি পাইছো, আরেকজনের পাইছে হচ্ছে 99, সে একদম সেঞ্চুরি করে দিছে, আরেকজন পাইছে মনে করো 97, ধরো কথার কথা। এখন আমি জানতে চাচ্ছি যে সাদিয়ার অভিভাবক আসছে, সাদিয়া কোন বিষয়ে কত মার্কস পাইছে সেটা তারা জানতে চাচ্ছে। তখন আমরা কি করব? তখন কি এই টেবিলে কি নাম্বারটা রাখছি? রাখি নাই। তখন সাদিয়ার রোল নাম্বারটা কত? রোল নাম্বার হচ্ছে 1। সেই রোল নাম্বার ধরে আমি এই টেবিলে এসে আমি কি করতে পারবো? তার রোল নাম্বারটাকে খুঁজে তার মার্কসগুলোকে আমি জানতে পারবো না? হ্যাঁ ভাইয়া। ওকে। এখন এইটা হচ্ছে আমার একটা কি টেবিল, এটা হচ্ছে আমাদেরকে এর এই ফিল্ডটাকে বলা হয় প্রাইমারি কি ফিল্ড। কি হচ্ছে চাবি, যে চাবিটা দ্বারা আমরা অনেক তালা খুলতে পারি, বাট এই টেবিলের ক্ষেত্রে তালা খোলার কিছু নাই। এই টেবিল হচ্ছে আমাদের তথ্যকে খুঁজতে হবে ইউনিক ভাবে। এই প্রাইমারি কিটা তোমার এই, এটা কিন্তু আরেকটা ডাটা টেবিল, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে নাম্বার বা মার্কশিট। মার্কশিট। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, কি জানি ভুলে গেলাম। ওকে, তো প্রাইমারি কি জিনিসটা কি বুঝতে পারছি, যে এখানে মধ্যে অনেকগুলো ফিল্ড আছে, এর মধ্যে প্রাইমারি কি কোনটা? সেটা হচ্ছে আমাদের রোল নাম্বার, তাই না? হ্যাঁ ভাইয়া। এটাকে বলে প্রাইমারি কি। কেন প্রাইমারি কি বলা হয়? প্রাইমারি কি কাকে বলে? যে কি ফিল্ড দ্বারা কোনো একটা রেকর্ডকে ইউনে কোনো একটা রেকর্ডকে বা কোনো একটা রোকে এককভাবে চিহ্নিত করা যায়, সেটাকে বলি প্রাইমারি কি ফিল্ড। এখন এই যে প্রাইমারি কি ফিল্ডটা, এইখানে যে তথ্যটা আছে, এই ফিল্ডটা কি সেম না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এই ফিল্ডটা হচ্ছে এই ডেটা টেবিলের, এই যে টেবিলটা আছে এই টেবিলের প্রাইমারি কি ফিল্ড। ঠিক তেমনি ভাবে এই একই ফিল্ডটা তোমার এই টেবিলে এসে আবার একটা, এই টেবিলে এসে আরেকটা ফিল্ড আকারে আছে। তাহলে দেখো এই রোল নাম্বার ফিল্ডটা যেহেতু এখানেও আছে, সেক্ষেত্রে আমরা এই ফিল্ডটার নাম দিব হচ্ছে ফরেন, ফরেন কি। তো ফরেন কি কি, এটা নেক্সট ক্লাসে আমি একটু বলবো নি, আজকে আর বলবো না। এটাকে বলা হয় ফরেন কি। অর্থাৎ এক টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলের সাধারণ কি হিসাবে ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় কি, কি ফিল্ড? ফরেন কি ফিল্ড। করেন। ওকে। আরেকটা জিনিস হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। ফরেন কি ফিল্ড এবং প্রাইমারি কি ফিল্ড এবং কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, এগুলো নিয়ে আমি হচ্ছে নেক্সট দিন একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি কি ফিল্ড তিন প্রকার। প্রাইমারি কি ফিল্ড, একটা হচ্ছে প্রাইমারি কি, প্রাইমারি কি, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি, সেটা কালকে কথা বলবো, আজকে অন্য কিছু নিয়ে দেখে। প্রাইমারি, কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হচ্ছে ফরেন কি। ফরেন বানানো ভুল হচ্ছে আমার, ঠিক আছে? কি নিয়ে পরে কথা বলার আগে এখন কথা হচ্ছে এই যে ডাটা টেবিলগুলো আমাদের আছে,
এখানে কি ধরনের তথ্য থাকতে পারে খেয়াল করে দেখো, কোথায় কোথায় আমরা হচ্ছে নাম লিখছি, অক্ষর লিখছি, কোথায় কোথায় নাম্বার লিখছি, কোথায় কোথায় সংখ্যা লিখছি, এরকম অনেক কিছু থাকতে পারে। স্লাইডে ফিরে যাই। অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, তাহলে সেগুলো কি আমাদের বক্সের ভিতরে যাই যে আচ্ছা, আমাদের বক্সের ভিতরে যাই ছিল সেটাকে আমরা কি বলছিলাম? ডেটা বা উপাত্ত। ডেটা বা উপাত্ত। এখন এই ডেটা কয় ধরনের হতে পারে? ডেটা মূলত ৩ ধরনের হয়। একটা হচ্ছে নিউমেরিক, মানে সংখ্যা, সেটা হতে পারে পূর্ণ সংখ্যা বা ফ্লোটিং, ভগ্নাংশ। যেমন আমরা রোল নাম্বারটা যেটা ইউজ করছি সেটা কি ছিল? একটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার। ডেটা হতে পারে বুলিয়ান, সত্য বা মিথ্যা। সত্য মিথ্যা হচ্ছে 0 বা 1, 1 বা 0। সেটা কি সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আরেকটা হচ্ছে নন নিউমেরিক। নন নিউমেরিক হচ্ছে তোমার ক্যারেক্টার, যেমন নাম। নামটা কি? একটা ক্যারেক্টার। স্ট্রিংও এক ধরনের ক্যারেক্টার। আরেকটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে ধরো এই ডেটা টেবিলে আমাদের আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে ছবি। প্রত্যেকের পাশে আবার আমরা চাইলে এখানে একটা ছবি রাখতে পারি, যে পাসপোর্ট সাইজের ছবি আমরা এখানে অ্যাড করে দিতে পারি। পিকচার। এখানে থাকলো সাদিয়ার ছবি, ছোট্ট একটা ছবি, এটা হাসানের। এখানে ওই ওয়াই নামক আরেকটা ছেলে। তাহলে এটাকে বলি আমরা কি? অবজেক্ট। তাহলে আমরা যেটা পেলাম এই পর্যন্ত সেটা হচ্ছে প্রত্যেকটা সেলে বা কি ফিল্ডে বা সেলে যে ডেটাগুলো থাকতে পারে সেটা ৩ ধরনের হয়। একটা হচ্ছে নিউমেরিক ডেটা, একটা নন নিউমেরিক, আর একটা হচ্ছে বুলিয়ান ডেটা। বুঝতে পারলাম? হ্যাঁ ভাইয়া। এই অধ্যায়টা একটু মানে মুখস্থ করার মতো, টেকনিক্যাল টার্ম খুব কমই আছে। আচ্ছা, এরপরের বিষয়টা আমি যেটা দেখতে চাচ্ছি, ওকে দেখো এখানে কিছু বিষয় বলা হয়েছে। বিট, বাইট। বিট বাইট তোমরা জানো কি? বিট হচ্ছে বাইনারি ডিজিট 0 1। বাইট কি সেটাও তোমরা জানো, অক্ষর বা ক্যারেক্টার। ফিল্ড, ফিল্ড কি সেটাও তো বললাম, যে রোল নাম একটা ফিল্ড ছিল, নেম একটা ফিল্ড ছিল। রেকর্ড, ওই যে বললাম এক একটা রোকে বলা হয় এক একটা রেকর্ড। যেমন তোমার রেকর্ড, একটা রেকর্ড হচ্ছে সাদিয়ার রেকর্ড, তার রোল নাম্বার, অ্যাড্রেস, আর কি আছে, ফোন নাম্বার, ছবি, সেটা হচ্ছে একটা রেকর্ড। ফাইল, টোটাল ডাটাবেসটাকে আমরা একটা ফাইল বলতে পারি, টোটাল টেবিলটাকে একটা ফাইল বলতে পারি আমরা। এরকম একাধিক ফাইল নিয়ে একটা ডাটা টেবিল, একটা ডাটাবেস তৈরি হয়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে রিলেশনাল ডাটাবেস। অ্যাট্রিবিউট, ভ্যালু, এন্টিটি, এন্টিটি সেট, এগুলো পরে পড়াচ্ছি। রিলেশনাল ডাটাবেসটা কি? রিলেশনাল ডাটাবেসটা হচ্ছে তোমার এই যে দুইটা টেবিলের মধ্যে যে সম্পর্ক, এটাই হচ্ছে একটা, দেখো প্রত্যেকটা টেবিল কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এই টেবিলটা এই টেবিলের সাথে সম্পর্কযুক্ত। এরকম কি দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক হয়? না, এরকম একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক হতে পারে। তাই এই ধরনের সম্পর্কযুক্ত একাধিক টেবিল বা ফাইলকে বলা হয় রিলেশনাল ডাটাবেস। বুঝতেছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার একটু বই দেখা পড়ে, আমার আসলে স্লাইড কমপ্লিট না। নাল ভ্যালু, কখনো কখনো এরকম হয় না, ধরো একটা তোমার কি বলে, একটা বাচ্চার আইডি কার্ড, একটা বাচ্চার ধরো পাসপোর্ট, সেখানে তার নাম আছে, তার জন্ম তারিখ আছে, ঠিকানা আছে, তার পেশা কি? বাচ্চার পেশা কি? স্টুডেন্ট, চাকরিজীবী নাকি? তাহলে পেশা নামক একটা ঘর থাকতে পারে না? অবশ্যই থাকবে। সেখানে কি থাকবে? ফাঁকা থাকবে, কিছুই থাকবে না। যদি এরকম কোনো ফিল্ড ফাঁকা থাকে তাহলে সেটাকে বলি আমরা নাল, নাল ভ্যালু। যেমন ধরো কোনো একটা গরিব স্টুডেন্ট যার কাছে কোনো ফোন নাই, বা ফোন থাকলেও সে হারিয়ে ফেলছে, নতুন ফোন কিনে নেয়, তাহলে কি তার মোবাইল নাম্বারও নাই? তাহলে সেক্ষেত্রে কি তার ফোন নাম্বারের ঘরটা ফাঁকা রাখতে হবে? এই যে আমি ফাঁকা রাখতেছি এটাকে বলা হয় নাল ভ্যালু। হ্যালো, আসছো? শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। প্রাইমারি কি ফিল্ড কি সেটা তো বুঝতে পারছো। কম্পোজিটটা নেক্সট দিন দেখাবো, আর কিছু টেবিল তৈরি করে তারপরে। ডেটাবেস রিলেশন, এটা ছিল ডেটাবেস রিলেশন। এবার ডেটাবেস রিলেশন কয় ধরনের হয়ে থাকে, এটা আজকে লাস্ট টপিক, আজকে আর কিছু দেখাতে পারবো না। সেটা হচ্ছে একটু আগে আমরা যেটা দেখছি দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক, এই টেবিল এবং এই টেবিল, এখানে দুইটা টেবিল ছিল না? এরকম যদি দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক হয় সেটাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, দুইটা টেবিলের মধ্যে যদি সম্পর্ক হয়, এটা হচ্ছে একটা ডেটা টেবিল, আর এটা হচ্ছে একটা ডেটা টেবিল, এইটার একটা কি ফিল্ডের সাথে এটার একটা সম্পর্ক, সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান। ওয়ান টু মেনি, ধরো এরকম আরো কয়েকটা টেবিল আছে, একটা হচ্ছে মার্কশিট টেবিল, এটা হচ্ছে তোমার সিটি ওয়ার্ক, প্রথম ক্লাস টেস্টের বা প্রথম সাময়িক পরীক্ষার। এরপর হচ্ছে মার্কশিট 2,
দ্বিতীয় সাময়িক পরীক্ষা, সেটার সাথে কি এই স্টুডেন্ট টেবিলের সাথে সেটার একটা রিলেশন থাকবে না? এই যে স্টুডেন্ট টেবিলটা আছে তার সাথে এই টেবিলের কি একটা সম্পর্ক থাকবে সেকেন্ড টার্ম পরীক্ষার, এরকম ফাইনাল পরীক্ষার আরেকটা টেবিল থাকবে। তাহলে দেখো তো এখানে এই যে একটা টেবিল স্টুডেন্ট টেবিল তার সাথে কয়টা টেবিলের সম্পর্ক? তার সাথে সম্পর্ক তিনটা টেবিলের, কিন্তু তাদের নিজেদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এর সাথে কোন সম্পর্ক আছে? নাই। এর সাথে কোন সম্পর্ক আছে? নাই। তাদের প্রত্যেকের সম্পর্ক এই একটা টেবিলের সাথে। তাহলে যখন একটা টেবিলের সাথে একের অধিক টেবিলের সম্পর্ক হবে তখন সেটাকে আমরা বলবো ওয়ান টু ম্যানি রিলেশনশিপ। সেটা কার পার্সপেক্টিভে? সেটা হচ্ছে এই একটার পার্সপেক্টিভে। ঠিক আছে? আর ম্যানি টু ম্যানিটি কিরকম? ম্যানি টু ম্যানিটি হচ্ছে যদি প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক থাকে। সেটার উদাহরণটা আমি কালকে দিব, আজকে এই পর্যন্ত থাকবে। সেটাকে বলবো আমরা ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। এই পর্যন্ত তোমরা একটু পড়ে আসো কালকে, দেন আমি বাকিটা নেক্সট দিন পড়াবো। কোনো কোয়েশ্চেন টিল দেন? মানে ভাইয়া 5 মিনিট ক্লাস নেবেন নাকি? হ্যাঁ, আগামীকাল 10টায়। 9:30 আছে ক্লাস নেবো, সরি 9:30। আচ্ছা।